হ্যালো শিক্ষার্থীবৃন্দ, আমি সাত্তার স্যার বলছি। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিতের বহু নির্বাচনী অভিক্ষার একটা স্কুল করাচ্ছি। দেখো তাহলে 1 নম্বরের প্রশ্নটা কি বলল, কোনটি মূলদ সংখ্যা? মূলদ সংখ্যা তো আমরা জানি যে সেটাকে যদি আমরা ভাগ করি দশমিকের পরে সেটা অসংখ্য সংখ্যা আসবে, আবৃত আসবে না, সবগুলো অনাবৃত থাকবে। তাইলে এখানে আমরা ক্যালকুলেটর দিয়ে ভাগ করে করে দেখব যে আমরা কি আসে। এখানে কিন্তু আমরা দেখে নেই। দেখো 1 নম্বরের কত নাম্বারটা নিলাম আমরা একটু দেখে নেই। 1 নম্বরের ঘ নাম্বারটা দেখি আমরা। এই ঘ নাম্বারটা দেখো, এখানে কিন্তু 9, এটা কিন্তু দেখে বোঝা যায় 9কে রুট করলে 3 হয়, 3কে 4 দিয়ে ভাগ করলে 0.75, এটা কিন্তু মূলদ রাশি হয়। এখানে যদি ভাগ করার পরে অনেক আসতো, অসীম আসতো, তাহলে সেটা অমূলদ রাশি হতো। তাহলে আমাদের 1 নম্বরের উত্তরটা হলো ঘ। এরপরে দেখো 2 নম্বর প্রশ্নটা কি বলল। 2 নম্বরে বলল a equal to x element of n colon 2 less equal x less equal 4, অর্থাৎ এখানে পি এর প্রকৃত উপসেট সংখ্যা কত। আমরা উত্তরে দেখি। দেখো 2 নম্বরটা কি বললো, এ ইকুয়াল টু পাইলাম সেই শর্ত অনুসারে 2 3 4। এখানে এন মানে 3টা রাশি আছে, 2 এর পর এন করলে কত হয়, আমাদের 8 হয়। কিন্তু আমাদের প্রকৃত উপসেট কিন্তু যে মূল ইয়েটা থাকে, সেটটা থাকে, সেই সেটটা বাদ দিয়ে নিতে হয়। তাহলে প্রকৃত উপসেট আমাদের হলো 1 বাদ দিলাম 7। ঠিক আছে, তাহলে দেখো আমাদের উত্তরে এখানে খ নাম্বার উত্তরটা হবে 7। এরপর 3 নম্বর প্রশ্নটা দেখি আমরা। 3 নম্বর প্রশ্নতে দিল a equal to 1 2 3, এ কার্তেশীয় গুণজ এ নির্ণয় করলে কয়টি ক্রোমোজোর পাওয়া যায়। তাহলে আমরা একটু দেখি, আমি রাফ করে রেখেছি। দেখো এ কার্তেশীয় গুণজ এ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1 2 3 কার্তেশীয় গুণজ 1 2 3। এইবার আমরা যদি এই কার্তেশীয় গুণজটার উত্তরটা বের করতে চাই, তাহলে কিভাবে করতে হয়, প্রথমে 1-এর সাথে এই 3টা নেব, পরে 2-এর সাথে এই 3টা নিব, 3-এর সাথে এই 3টা নিব। তাই নিলাম 1 1 1 2 1 3 এ পর্যন্ত হলো। এরপরে দেখো 2 1 2 2 2 3, এরপরে দেখো 3 1 3 2 3 3। টোটাল আমাদের হলো কয়টা, 9টা। 3 থেকে 9টা হলো। তারপরে গুণও দেখা যায় 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর হলো 9। এই যে ঘ নম্বরের উত্তরটা আছে 9। এরপরে দেখি আমরা 4 নম্বরের প্রশ্নটা কি বললো, 9x স্কোয়ার প্লাস 3 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। খেয়াল করো, 9x স্কোয়ার প্লাস 3, আমরা দেখি কিভাবে করেছি আমরা। দেখো 9x স্কোয়ার প্লাস 3 এর সাথে যদি 1/4x স্কোয়ার এইটা নেই, তাহলে আমাদের একটু ব্যাখ্যা দেখো যে 3x স্কোয়ার দিয়ে হোল স্কোয়ার দিয়ে বললাম, তারপরে এটার এ ধরলাম আর এটার বি ধরলাম হলো এই 1/2x। এটাকে যদি বি ধরি তাহলে হোল স্কোয়ার করলে হয় 1/4x স্কোয়ার। তাহলে সূত্রটা যদি ফেলি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে যদি এক্স এক্স কেটে দিই, 2 2 কেটে দিই, তাহলে কিন্তু শুধুমাত্র 3 থাকে মাঝখানে। হ্যাঁ, তাহলে এটা কিন্তু একটা সূত্র পড়ে। তাহলে এটা যদি সূত্র পড়ে, তাহলে আমাদের বলছে যে কি যোগ করলে বর্গ সংখ্যা হবে। তাহলে আমাদের এটা যোগ 1/4x স্কোয়ার যোগ করলে হবে। তাহলে উত্তরটা হলো খ নাম্বার 1/4x স্কোয়ার। এরপরে 5 নাম্বারটা দেখো। 5 নাম্বারটা কি বললো, 5 নাম্বারটা বললো যে a স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 ইকুয়াল টু 0 হলে a টু দি পাওয়ার 7 প্লাস 1/a টু দি পাওয়ার 5 এর মান কত। দেখো a স্কোয়ার মাইনাস 2a প্লাস 1। 5 নম্বরে আমরা দেখি a স্কোয়ার মাইনাস 2a প্লাস 1, এটাকে যদি সূত্র ফেলি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাইলে হয়
এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কিন্তু শূন্য। তাহলে কি দাঁড়ায়? শূন্যকে রুট করলে শূন্যই থাকে, এ মাইনাস ওয়ান ইকুয়াল টু শূন্য, এ ইকুয়াল টু ওয়ান। এর মান যখন ওয়ান হবে তখন আমরা যদি এখানে বসিয়ে দিই এর মানটা, তাহলে কি হয়? 1/7 আর 1/1/5, 1-এর পাওয়ার যতই করি না কেন তার মান কিন্তু 1-ই থাকে। সুতরাং 1 + 1/1 = 1 + 1 = 2। আমাদের উত্তরটা আমরা পেলাম 2। 5 নম্বরে ক নাম্বার উত্তরটা ঠিক আছে। এরপর দেখো 6 নাম্বারটা কি বললো? 6 নাম্বারটা বললো 0.30 তারপরে 835 সংখ্যাটি লগের পূর্ণক কত? দেখো এখানে লগের পূর্ণক 4 দেওয়া হয়েছে। কেন 4 দেওয়া হয়েছে? সেটা হলো যে 4টাই উত্তর হবে। তুমি যদি এটা সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে লগের পূর্ণকটা বের করো, ক্যালকুলেটর দিয়ে বের করলে তুমি অটোমেটিক পেয়ে যাবে যে পূর্ণকটা 4। এরপরে কি বললো দেখো, নিচের তথ্যের ভিত্তিতে 7 ও 8 নং প্রশ্নের উত্তর দাও। নিচের তথ্যটা আমাদের কি দিল? log2 + log4 + log8। 7 নম্বরে কি বললো? ধারাটির সাধারণ অন্তর কোনটি? দেখি আমরা কিভাবে করে রেখেছি। দেখো log2 + log4 + log8, তাহলে 4কে আমরা 2 স্কোয়ার করলাম, তারপরে 8কে 2 কিউব করলাম, তারপরে পাওয়ারটাকে আগে নিয়ে আসলাম এই লাইনে। এরপরে দেখি সাধারণত ডি ইকুয়াল টু দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ দিলাম। 2 log2 থেকে এখানে 2 হবে log2, প্রথম পদটা বিয়োগ করলাম, থাকলে log2, তাহলে ডি আমাদের হলো log2, অর্থাৎ সাধারণ অন্তর log2। দেখো সাধারণ অন্তর log2, গ নম্বরটা ঠিক আছে। এবার 8 নম্বর প্রশ্নটা আমরা দেখি, ধারাটির সপ্তম পদ কত? এখানে আমাদের শীটটা শেষ হয়ে গেছে, আমরা আর একটা শীট নিয়ে আসবো। তাহলে দেখো 8 নম্বরটা সপ্তম পদ, আমরা সূত্রটা ফেলে দিলাম, a + n - 1 × d, n মানে 7, আর এটা আগের অঙ্কে 7 নম্বর অঙ্কে আমরা প্রশ্নের মধ্যে আমাদের আছে a মানে log2, 7 থেকে 1 গেলে 6 থাকে 6, আর d মানে log2 বের করলাম, 6 log2, টোটাল হলো 7 log2। তাইলে 7 log2কে যদি আমরা 7টাকে পাওয়ারে দিয়ে দিই তাইলে হয় 128, log 128। দেখি এখানে log 128, গ নম্বর উত্তরটা ঠিক আছে। এরপরে দেখো 9 নম্বরটা কি বললো? 9 নম্বরের প্রশ্নটা বললো log √10 বেস 10 পাওয়ার 10 এর মান কত? দেখি আমরা, দেখো বেস √10, তাহলে বেজের মতো করেই আমরা পাওয়ারটা নিব। তাহলে 10কে যদি রুট করি 100, 100কে রুট করলে 10 হয়, তাই না? 100 মানে কি? √10 হোল স্কোয়ার, 10 10কে 100। এই স্কোয়ারটা যদি আমরা আগে নিয়ে আসি তাহলে দেখো এখানে বেজের পাওয়ার সমান হলে তার মান 1, তার মানে এটার উত্তরটা হলো 2। আমরা দেখি উত্তরটা 2, গ নাম্বার। এরপরে বললো আমাদের 10 নম্বরটা দেখো, √5x - 3 + 8 = 7 সমীকরণটির সমাধান সেট নিচের কোনটি? দেখি আমরা, এখানে একটু কাটাছেড়া হয়ে গেছে আমার, অঙ্কটা নিলাম, তারপরে 8কে মাইনাস করে এই পাশে নিলাম, -1 হলো। দেখো কথাটা হলো যেহেতু বাস্তব সংখ্যার বর্গমূল, এখানে বর্গমূল না রুট, বাস্তব সংখ্যার বর্গমূল ঋণাত্মক হতে পারে না, বাস্তব সংখ্যার বর্গমূল কখনো ঋণাত্মক হতে পারবে না, সেহেতু সমাধান সেট ফাঁকা সেট বা ফাই। তাহলে আমাদের হয়ে গেল সমাধান সেট এখানে ফাঁকা সেট, এই যে ক নম্বরটা ফাই। এরপরে 11 নম্বর কি বললো? ABC ক্রমিক সমানুপাতি হলে AB = BC ঠিক আছে কিনা, A/B = B/C ঠিক আছে না, আছে কিনা, প্রতিটি অনুপাতের মান A+B/B+C, এই তিনটার কোনটা কোনটা ঠিক আছে? আমরা একটু অঙ্কটা করে দেখি। প্রথমটা ঠিক থাকার কথা না, কেননা আর গুণ করলে AB = BC হয় না। দেখো এই যে এটা দেওয়া আছে A/B = B/C, ক্রমিক সমানুপাতি হলে আমরা তাই লিখি A/B = B/C, তার মানে কি A/B = B/C। এটাকে যদি আমরা যোজন করি দেখো কি হয়, শুধু যোজন A+B/B আর B+C/C যোজন যদি করি, এরপরে যদি আমরা
একান্তরকরণ করি। দেখো এই বি প্লাস সিটাকে নিচে নামাই দিছি আর বি কে উপর উঠাই দিছি, তাহলে এটা হয় একান্তরকরণ। তার মানে এ প্লাস বি বাই বি প্লাস সি, এটা বি বাই সি, অর্থাৎ এটা সমান, অনুপাতটা সমান। হ্যাঁ, এটা এ প্লাস বি ডিভাইড বাই বি প্লাস সি একান্তরকরণ করে এটা আমাদের ঠিক পাইলাম আমরা। দেখো এ বাই বি ইকুয়াল টু বি বাই সি, এটা সঠিক আছে। হ্যাঁ, এটা রাইট, এটা তাহলে রাইট হলো, কিন্তু এটা রাইট হলো না। তার মানে আমাদের উত্তরটা কি হলো? উত্তরটা হলো আমাদের 2-3। তাহলে এখানে 2-3 কোনটা আছে? গ নাম্বারটা আছে 2-3। আমরা পেয়ে গেলাম আমাদের উত্তরটা। এবার আমরা পরের অঙ্কটায় যাই, 12 নম্বরে চলে যাই। 12 নম্বরে কি বললো? এক্স বাই ওয়াই ইকুয়াল টু ওয়াই বাই জেড ইকুয়াল টু 2/3 হলে এক্স ইস টু জেড এর মান কত? আমরা একটু দেখে আসি 12 নম্বরটা কি বলছে আমাদের। এক্স বাই ওয়াই ইকুয়াল টু ওয়াই বাই জেড ইকুয়াল টু 2/3। এখন যদি আমরা এই এক পাশে যেমন এক্স বাই ওয়াই ইকুয়াল টু 2/3, ওর সাথে যদি আমরা এই ওয়াই বাই জেড এটা গুণ অঙ্ক করি, এই ওয়াই বাই জেড এর মান ডান পাশেও কিন্তু 2/3, দুটোটাই গুণ করলাম। গুণ করলে ওয়াই ওয়াই কাটা গেল, দেখো কাটা গেল। এখানে থাকলো কি 4/9, 4/9 কি থাকলো? এক্স বাই জেড, এক্স বাই জেড ইকুয়াল টু 4/9। তাইলে এক্স ইস টু জেড ইকুয়াল টু 4:9, 4:9 উত্তরটা। দেখো তাহলে 12 নম্বরের উত্তরটা 4:9, এই গ নম্বর উত্তরটা সঠিক আছে। এরপরে দেখো 13 নম্বরটা কি বললো? দুইটা সমীকরণ দেওয়া আছে, 5x প্লাস 3y ইকুয়াল টু 7, 10x প্লাস 6y ইকুয়াল টু 14। উপরের উল্লেখিত সমীকরণ জোট সঙ্গতিপূর্ণ কিনা, পরস্পর নির্ভরশীল কিনা, এর অসংখ্য সমাধান আছে। এই তিনটে শর্ত পূরণ করে নাকি, কোনটা পূরণ করে কোনটা পূরণ করে না, সেটা আমাদের দেখতে হবে। আর একটা শিট আমরা নিয়ে আসি। দেখো 13 নম্বরটা, 5x প্লাস 3y ইকুয়াল টু 7, 10x প্লাস 6y ইকুয়াল টু 14। এখানে যদি x এর সহগের অনুপাত বের করি, y এর সহগের অনুপাত বের করি, আর সংখ্যার সহগের অনুপাত বের করি, তাহলে আমরা দেখব যে এরা সমান কিনা। a1/a2 এটা হলো x এর সহগের অনুপাত, কাটাকাটি করলে হয় হাফ। b1/b2 এটা হলো y এর সহগের অনুপাত, 3/6 কাটাকাটি করলে হয় হাফ। c1/c2 এটা হলো সংখ্যার অনুপাত, তাহলে 7/14 হাফ। অর্থাৎ তিনটে অনুপাতই সমান, মানে a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2 সমান। সমান থাকলে পরে আমাদের উত্তরটা কি হয়? সবগুলা সমান থাকলে সঙ্গতিপূর্ণ হয়, পরস্পর নির্ভরশীল হয়, আর অসংখ্য অনুপাত আছে হয়, অর্থাৎ তিনটা শর্তই পূরণ করে, ঘ নম্বরটা। এরপরে আছে 14 নম্বরটা কি বললো আমরা দেখি। কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাণ নয়? এখানে দেখো গড় তো কেন্দ্রীয় প্রবণতা পরিমাণকে নির্দেশ করে, মধ্যকও তাই নির্দেশ করে, প্রচুরকও তাই নির্দেশ করে। তাহলে গণসংখ্যা কিন্তু তা নির্দেশ করে না, গণসংখ্যা এলোমেলো থাকতে পারে। তাহলে এই গণসংখ্যার উত্তরটা হবে ঘ নম্বর উত্তরটাই সঠিক হবে। এরপরে কি বলে দেখো, নিচের তথ্যের ভিত্তিতে 15 ও 16 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে তথ্যটা কি ছিল আমাদের? একটা ছক দেওয়া আছে, ছকের মধ্যে কি শ্রেণী দেওয়া আছে, 60 থেকে 69, 70 থেকে 79, 80 থেকে 89, 90 থেকে 99। এই ছকটার থেকে আমাদের বললো কি 15 নম্বরে মধ্যক শ্রেণীর উচ্চ সীমা কত। এখন মধ্যক শ্রেণীটা আমরা কিভাবে বের করতে পারি? মধ্যক শ্রেণীটা যদি গণসংখ্যাগুলোকে আমরা ক্রমযুক্ত গণসংখ্যা করি, যোগ করি, দেখি আমরা এই 5 আর 20 যোগ করলে কত হয়? 25 হয়। আর এখানে কত হয়? 25 আর 15, 30, 40, 50, 50-এর অর্ধেক কত? n/2 কত? 25। 25টা ক্রমযুক্ত গণসংখ্যার সারণীতে কত কোন শ্রেণীতে আছে দেখি? 5 আর 20 যোগ করলে 25, এই শ্রেণীতে আছে, অর্থাৎ 70 থেকে 79 এই শ্রেণীটাই মধ্যক শ্রেণী। আর মধ্যক শ্রেণীর কোন সীমা বের করতে বলছে? উচ্চ সীমা, উচ্চ সীমা 79। তাহলে খ নম্বর উত্তরটা আমাদের হয়ে গেল 79।
আরেকটা কি বললো, উপাত্তের F2 এর মান কত। উপাত্তের F2 এর মানটা F2টা কেমনে বের করতে হয়। F2 এর সংজ্ঞাটা হলো প্রসারক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। দেখো প্রসারক শ্রেণী কোনটা, সবচেয়ে গণসংখ্যা বেশি এই শ্রেণীতে 70 থেকে 79, এটাই প্রসারক শ্রেণী। এই শ্রেণীর গণসংখ্যা অর্থাৎ 20 আর পরবর্তী শ্রেণীর গণসংখ্যা 15, এই দুটো বিয়োগ করলে থাকে 5, অর্থাৎ ক নাম্বার উত্তরটা সঠিক। এরপরে 17 নম্বরে কি বলে দেখো, 17 নম্বরে এখানে বললো যে কোণ MOQ এর সন্নিহিত কোণ কোনটি। MOQ এই যে এই কোণটা সন্নিহিত কোণ অবশ্যই তার পাশেরটা, এই কোণটা পাশাপাশি কোণগুলোই সন্নিহিত কোণ হয়। আর এই কোণের নামটা কি, MON। তাহলে MON গ নাম্বারটাই কিন্তু উত্তর হবে। এরপরে বলছে 18 নম্বর কি বললো, 65 ডিগ্রি কোণের পূরক কোণ কত ডিগ্রি। পূরক কোণ আমরা জানি সেটা হলো 90 ডিগ্রি। দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তবে একটিকে অপরটির পূরক কোণ বলা হয়। 18 নম্বর, তাহলে একটা কোণ যদি 65 ডিগ্রি থাকে তাহলে 90 থেকে 65 বিয়োগ করলে থাকে 25 ডিগ্রি। 65 আর 25 যদি যোগ করলে হয় 90, তাহলে আর একটা কোণ হবে 25 ডিগ্রি। এই যে 25 ডিগ্রি ক নাম্বার উত্তরটা সঠিক আছে। এরপরে 19 নম্বরে কি বললো, একটা সমকোণী ত্রিভুজ দিল, তার বাহুর মাপটা দেওয়া আছে, একটা বাহুর মাপ দেওয়া নাই। বললো কি উপরের চিত্রে MON এর ক্ষেত্রফল কত বললো, ক্ষেত্রফল 24 বর্গমিটার, ঠিক আছে কিনা। আর পরিসীমা 60 সেন্টিমিটার, ঠিক আছে কিনা। আর NOM গ্রেটার দেন MON, ঠিক আছে কিনা। দেখি আমরা, দেখো চিত্রটা আমরা এঁকে নিছি বোঝার সুবিধার্থে। তাহলে এই NO বাহুর মানটা যদি আমরা বের করতে যাই তাহলে আমাদের পিথাগোরাস খাটাইতে হয়। যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে দেখো ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, মানটা বসাই দিলাম। তাহলে এই 10 স্কোয়ার 100 থেকে যদি 636 বিয়োগ করি থাকে আমাদের 64। আর এই পাশে যদি স্কোয়ার ছেড়ে এই পাশে রুট হয়, রুট 64 মানে 8। তাহলে NO বাহুর মানটা হলো বা ON বাহুর মানটা হলো 8 সেন্টিমিটার। এখন এর ক্ষেত্রফল হাফ ভূমি পূরণ উচ্চতা, তাহলে দেখো হাফ ভূমি 8 উচ্চতা 6, এই 8-এর সাথে 4 কাটাকাটি করলে হয় 4, তাহলে 4 6 24। তাহলে ক নাম্বার উত্তরটা ঠিক আছে। এই যে 1 নাম্বারেরটা ঠিক আছে, কোনা 1 নাম্বারটা ঠিক আছে। পরিসীমা মানে 3টে বাহুর যোগফল, 3টে বাহুর যোগফল 6 8 10 যোগ করলে কত হয়, যোগ করলে হয় 10 আর 18, 18 আর হলো 6 যোগ করলে হয় 24। কিন্তু উত্তরে কিন্তু 24 নাই, এখানে বলছে কি 60। এই যে এখানে 2 নম্বরটা বলছে 60, তাহলে 2 নম্বরটা কিন্তু ঠিক হইল না। এরপরে বলছে যে NMO কোণ গ্রেটার দেন MNO। দেখি আমরা এই কোণ বড় না এই কোণ বড়, কোনটা বড়, বাহু বড় কোনটা, 8 সেন্টিমিটার 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার বড়। তার বিপরীত দিকের কোণটা এইটা, এই কোণটা বড়। আর 6 সেন্টিমিটার ছোট বাহু, বিপরীত কোণটা ছোট, এই কোণটা ছোট। তার মানে এইটা বড়। NMO এই কোণটা বড়, NMO এটা বড়, তাহলে এটা ঠিক আছে। হ্যাঁ, তাহলে উত্তরটা খ নম্বরে হবে। দেখি আমরা খ নম্বরে কি বলছে, খ নম্বরে 1 আর 3, হ্যাঁ ঠিক আছে, খ নম্বর উত্তরটা ঠিক আছে। এরপর আমরা দেখি 20 নম্বরে কি বললো আমাদের। 20 নম্বরে বললো একটি বাহু এবং একটি কোণ দেওয়া থাকলে নিচের কোণটি আঁকা যাবে। এখানে বলতেছে একটি বাহু এবং একটি কোণ দেওয়া থাকলে নিচের কোণটি আঁকা যাবে। রম্বস আঁকা যাবে, আয়তক্ষেত্র আঁকা যাবে, ট্রাপিজিয়াম আঁকা যাবে, সামান্তরিক আঁকা যাবে। বলছে একটি বাহু এবং একটি কোণ দেওয়া থাকলে, একটি বাহু একটি কোণ, রম্বসের 4টে বাহু সমান, তাহলে রম্বসটাই হবে। আরেকটা কোণ আছে, রম্বসটা তো সমকোণী ত্রিভুজ না, তাহলে ক নাম্বার উত্তরটাই হবে। এরপরে 21 নম্বরে কি বললো, একটি মাত্র বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে
কোন ত্রিভুজ আঁকা সম্ভব? এটা সমবাহু ত্রিভুজ আঁকা সম্ভব। গ নম্বর উত্তরটা সঠিক আছে। এরপরে 22 নম্বরে কি বলা হলো? একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য কতটি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন হয়? একটা নির্দিষ্ট চতুর্ভুজ কিন্তু চতুর্ভুজের যে কোনো ধরনের চতুর্ভুজের 3 কোণ 2 বাহু অর্থাৎ 5টা থাকলে পরেই আমরা সেই চতুর্ভুজটা আঁকতে পারবো। ঘ নম্বরও উত্তরটা সঠিক আছে। 23 নম্বরে কি বললো দেখো? একটি সুষম পঞ্চভুজের প্রতিটি শীর্ষকোণের পরিমাণ কত? আমরা একটু রাফ করে রেখেছি, দেখো শীটটা আমাদের শেষ হয়ে গেছে। 23 নম্বর আমরা দেখতেছি, তাই না? 23 নম্বর দেখলে পরে দেখো পঞ্চভুজ বলা হয়েছে, পঞ্চভুজ আমরা হাত দিয়ে আঁকছি। এরপরে দেখো পঞ্চভুজের একটা কেন্দ্র ধইরা যদি বাহুগুলোকে আমরা কেন্দ্র থেকে যদি আমরা প্রত্যেকটা কোণ যে কোণাটা যোগ করি, প্রত্যেকটা এরকম করে যদি যোগ করি, আমরা প্রত্যেকটা যদি যোগ করি তাহলে কি হয়? কেন্দ্রের কোণটা কত হয়? 72 ডিগ্রি হয়। কেমনে? কেন্দ্রে যে টোটাল কোণটা থাকে সেটা থাকে 360 ডিগ্রি, তাকে 5টা কোণ আছে, 5টা পঞ্চভুজ যেহেতু, তাহলে 5টা কোণ 5 দিয়ে ভাগ করলে হয় 72 ডিগ্রি। ভিতরে একটা কোণটা 72 ডিগ্রি, তাইলে একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেখান থেকে 72 যদি বাদ দিই থাকে 108 ডিগ্রি। 108 ডিগ্রি যদি থাকে, দেখো 108 ডিগ্রি থাকে এই 2টা কোণের পরিমাণ। আর 2টা কোণ সমান। কেন সমান 2টা কোণ? এই যদি এটাকে যদি আমরা ব্যাসার্ধ ধরি, একটা বৃত্ত আঁকি পঞ্চভুজের মধ্যে, তাহলে ব্যাসার্ধ সব সমান। ব্যাসার্ধ যদি সমান হয় তাহলে বাহু সমান হলে সমদ্বিবাহু ত্রিভুজ হয়, কোণ দুইটাও সমান। এই কোণ সমান, তাহলে প্রত্যেকটা 108কে ভাগ করলে 54 হয়। আর এই পঞ্চভুজের প্রত্যেকটা কোণ এইটা, অর্থাৎ দুই পাশে 2টা কোণ মিলে পঞ্চভুজের একটা কোণ 54 + 54 = 108 ডিগ্রি। তাহলে 108 ডিগ্রি আমাদের সঠিক আছে। 108 ডিগ্রি, এই গ নম্বর উত্তরটা সঠিক আছে। এরপরে দেখো 24 নম্বরে কি বললো? পাখা একবার পূর্ণ ঘূর্ণনের কোণের পরিমাণ কত? পাখা একবার ঘুরলে, পাখাকে যদি বৃত্তের সাথে তুলনা করলে বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ থাকে? 360 ডিগ্রি কোণ। ঘ নম্বর উত্তরটা ঠিক আছে। এরপরে দেখো 25 নম্বরে কি বললো? একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 3 গুণ করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? আমরা একটু দেখি। 360 ডিগ্রি 25 নম্বর। বাহু যখন নাকি এ হবে, ক্ষেত্রফল হবে a স্কোয়ার। বাহু যখন 3 গুণ হবে, 3a হবে, তখন ক্ষেত্রফল হবে 3a হোল স্কোয়ার, মানে 9 স্কোয়ার। তাহলে কয় গুণ বাড়লো? 9 গুণ বাড়লো। তাহলে 25 নম্বরের উত্তরটা হবে গ নাম্বার, 9 গুণ ক্ষেত্রফলটা বৃদ্ধি পেল। এরপরে দেখো 26 নম্বর অঙ্কটা কি বললো? এবিসি ত্রিভুজের কোণ এ ইস টু কোণ বি ইকুয়াল টু 1:2, কোণ বি ইস টু কোণ সি ইকুয়াল টু 2:3 হলে কোণ সি এর পরিমাণ কত? আমরা একটু দেখি কিভাবে আমরা করেছি। দেখো কোণ এ ইস টু কোণ বি ইকুয়াল টু 1:2। এটা কি করলাম? আমরা 2 দিয়ে গুণ করলাম। অনুপাতের রাশিগুলোকে যে কোনো রাশি দিয়ে গুণ বা ভাগ করলে মানের পরিবর্তন হয় না, তাহলে হলো 2:4। তাহলে এখানে বিটা কিন্তু 4, এখানে বি ইস টু সি, এখানে কিন্তু বিটা 2। তাহলে কি দিয়ে গুণ করলাম? আমি বিকে 4 বানাইতে পারবো। আবার 2 দিয়ে গুণ করলাম এই অনুপাতটাকে, তাহলে গুণ করলে হলো 4:3 × 6 6। তাহলে আমাদের 3টে অনুপাত যদি একত্র করি, a ইস টু বি ইস টু সি ইকুয়াল টু 2:4:6, এই 3টা কোণের পরিমাণ কিন্তু 180 ডিগ্রি। তাহলে 3টা কোণ প্রত্যেকটার সাথে যদি x ধরি, 2x, তারপরে 4x, তারপরে 6x, টোটাল হয় 12x। x ইকুয়াল টু 15 ডিগ্রি বের হয়। তাহলে x ইকুয়াল টু 15 ডিগ্রি বের হইলে আমার সি কোণের পরিমাণটা হলো 6x। তাহলে 6 দিয়ে 15 ডিগ্রি গুণ করলে হয় 90 ডিগ্রি। তাহলে কিন্তু আমাদের উত্তরটা হয়ে গেল 90 ডিগ্রি। দেখো 26 নম্বরে 90 ডিগ্রি কোথায় আছে? ক নম্বরে। ক নম্বরের উত্তরটা সঠিক আছে। এরপরে 27 নম্বরে কি বললো? দেখো 27 নম্বরে বললো যে sin θ + cos θ < 1। এটা কিন্তু কোথাও আমরা
দেখি নেই লেস দেন 1, এটা কিন্তু সঠিক না। দেখো 2 নম্বরে কি বললো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা কিন্তু 1 নম্বরের মূল সূত্র আমাদের। আর 3 নম্বরে কি বললো, কস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা কিন্তু 3 নম্বর মূল সূত্র। তাহলে এই দুইটা কিন্তু সঠিক আছে। কোন দুইটা সঠিক আছে? 2 নম্বর 3 নম্বর সঠিক আছে। 2 নম্বর 3 নম্বরটা কোথায়? গ নম্বরে। তাহলে গ নম্বরের উত্তরটা সঠিক। এরপরে 28 নম্বরে কি বললো, 28 নম্বরে বললো সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু √2 হলে থিটা এর মান কত? দেখি এটা আমরা কিভাবে করি। শীটটা আমাদের শেষ হয়ে গেছে। দেখো 28 নম্বর অঙ্কটা। 28 নম্বরে কি বললো, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু √2। আমরা জানি যে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কসেক থিটা, কসেক থিটা ইকুয়াল টু √2। তাইলে কসেক থিটা √2-তে সাইন থিটায় √2 আছে হলো সাইন 45 ডিগ্রি, √2 না, সাইন থিটায় 45 ডিগ্রিতে আছে, সাইন 45 ডিগ্রি আছে 1/√2। তাহলে কসেক 45 ডিগ্রিতে শুধু √2 হবে। তাহলে কসেক 45 ডিগ্রি √2-র মানটা বসিয়ে দিলাম, কসেক কসেক বাদ দিলাম, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে কিন্তু আমাদের উত্তরটা হয়ে গেল। এখানে থিটার মান 45 ডিগ্রি। 28 নম্বরে থিটার মান 45 ডিগ্রি, খ নাম্বারটা উত্তর ঠিক আছে। এরপরে 29 নম্বরে কি বললো, একটি গাছের উচ্চতা 20√3 মিটার এবং ছায়ার দৈর্ঘ্য 20 মিটার হলে এর অবনতি কোণ কত ডিগ্রি? তাহলে আমরা দেখি কিভাবে করছি আমরা। এবি একটা গাছ, ছায়াটা কিন্তু বিসি, হ্যাঁ, অবনতি কোণ আমরা থিটা ধরলাম, এটা একটা সমকোণ ত্রিভুজ। তাহলে কার কার মান দেওয়া আছে, এটাকে লম্ব ধরা যাবে না, এটাকে ভূমি ধরতে হবে। এবিকে ভূমি ধরতে হবে যেহেতু অবনতি কোণের কথা বলা হয়েছে, আর বিসিকে ধরতে হবে লম্ব। এই লম্ব আর ভূমির মান আমরা টেন নিতে পারি। টেন থিটা ইকুয়াল টু কী হয়, লম্ব বাই ভূমি। এখানে লম্ব কিন্তু বিসি 20 মিটার, আর ভূমি কিন্তু 20√3। 20 যদি কেটে দেই আমাদের কত হয়, 1 থাকে, 1/√3। তাহলে টেন থিটা ইকুয়াল টু 1/√3। টেন 1/√3, টেনের কত ডিগ্রিতে 1/√3 আছে? টেন 30 ডিগ্রি মান 1/√3 আছে। টেন বাদ দিলাম, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে আমাদের উত্তরটা হলো 30 ডিগ্রি। কোন নাম্বারের উত্তরটা আমাদের সঠিক আছে, 30 ডিগ্রি। এরপর দেখো 30 নম্বরে কি বললো, cos 0 ডিগ্রি ডিভাইড বাই সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু কত? 30 নম্বরে দেখো cos 0 ডিগ্রি মান 1 আর সাইন 90 ডিগ্রি মান 1 ইকুয়াল টু 1। উত্তরটা হবে খ নম্বরে 1। তাহলে উত্তরটা হবে খ নাম্বার 1। খ নম্বরের উত্তরটা 1 হয়ে গেল। তাহলে আমাদের কিন্তু এই শেষ হয়ে গেল কিন্তু প্রশ্নটা। তাহলে আমরা আজকে শেষ করব। শেষ করার আগে কিছু কথা বলি, সেটা হলো এই অবজেক্টিভগুলো বারবার একটু দেখতে হবে। আর অবজেক্টিভে যদি বেশি মার্কস না পাও তাহলে কিন্তু তুমি A+ পাওয়া তোমার জন্য কঠিন হয়ে যাবে। অবজেক্টিভে অবশ্যই তোমাকে 28, 29, 30 এই তিনটা ঘরে থাকতে হবে। 28, 29, 30, তাহলে তুমি, আর সাবজেক্টিভে যদি ভালো করো তাহলে অবশ্যই তুমি A+ পাবে। আচ্ছা, এরপরে যেটা বলবো সেটা প্রতিদিনই বলি, তারপরে বলি, কারণ তোমাদের জন্য আমি কষ্ট করতেছি। তুমি তো আর এই ভিডিওটা টাকা দিয়ে দেখছো না, তুমি ভিডিওটা দেখছো ইউটিউব থেকে, আমি কষ্ট করে তোমার জন্য তৈরি করছি। সুতরাং তুমি যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেয়ার করবা, বন্ধুদেরকে জানাইবা। সেই সাথে তুমি বেল বাটনটা ক্লিক করে রাখবা যাতে ফিউচারে আমি নতুন ভিডিও দিলে তোমার কাছে চলে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরিশেষে সকলকেই পরবর্তী লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। খোদা হাফেজ।